ইসরায়েলের বিরুদ্ধে এবার একজোট বিশ্বের 50টি মুসলিম দেশ। তেল আবিবের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের ইতিহাসে কড়া পদক্ষেপ নেওয়ার আভাস। কাতারে হামাস নেতাদের উপর হামলার বিক্ষোভে ছিল মোসাদ। কেন নেতানিয়াহুর বিরুদ্ধে দাঁড়িয়েছে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী? ইসরায়েলের যে কোনো হামলাকে রুখে দিতে এবার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিল ডোম আনল তুরস্ক। ভয় কি তেল আবিব? আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আমেরিকার বন্ধু ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে এবার কাতারের দোহায় একজোট হয়েছেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান সহ বিশ্বের 50টি আরব ও মুসলিম দেশের নেতারা। শুধু কথা নয়, এবার সত্যিকারেই ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আসছে বলে ধারণা বিশ্লেষকদের। এরই মধ্যে দোহায় হামলার জন্য ইসরায়েলকে শাস্তি পেতে হবে বলে আরব ইসলামিক সম্মেলনে হুঁশিয়ার করে দিয়েছেন কাতার। একই সঙ্গে গাজা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। ইসরায়েলের বিরুদ্ধে ঠিক কী কড়া পদক্ষেপ নিতে যাচ্ছেন আরব নেতারা? সামরিক নাকি কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে বর্বর নেতাহুর বিরুদ্ধে? 50টি মুসলিম ও আরব দেশের নেতারা বসেছেন এই জরুরি বৈঠকে। এখন থেকে এবার গণহত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তারা। কাতারের দোহায় গেল সপ্তাহে হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলার পর ক্ষুব্ধ উপসাগরীয় দেশগুলো এই প্রথম এতটা একত্র হয়েছে দেশগুলো। এবার শুধু কথাই নয়, বাস্তবে কড়া পদক্ষেপ নিতে মরিয়া তারা। সোমবারে এই সম্মেলনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, মিশর, ইরান ও পাকিস্তান সহ 50টি দেশের নেতাদের সামনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি কাতারের দোহায় হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলাকে কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতকতাপূর্ণ বলে উল্লেখ করেন। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ধরে রাখতে তেল আবিবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। শুধু তাই নয়, এবার নিজেদের নিরাপত্তার জন্য ইসরায়েলের বন্ধু আমেরিকার উপর কতটা নির্ভর করা যায় সে প্রশ্নও রেখেছেন আরব নেতারা। বিশ্লেষকরা বলেছেন, এত অল্প সময়ে নোটিশে এত নেতার একসাথে হওয়া মুসলিম ও আরব বিশ্বের ঐক্যের একটি শক্তিশালী প্রদর্শন, যা আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসন আর আধিপত্যের বিরুদ্ধে এক হুমকি বলে মনে করেন তারা। প্রশ্ন আসে, শেষ পর্যন্ত এই বৈঠক থেকে কি আদতে কড়া পদক্ষেপ নিতে পারবেন তারা? সামরিক, কূটনৈতিক নাকি অর্থনৈতিক ব্যবস্থা নেবে ইসরায়েলের বিরুদ্ধে? নাকি আমেরিকার ভয়ে আবারও চুপসে যাবে তারা? নাকি এশিয়ার দেশগুলোর মতো যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমিয়ে রাশিয়ার দিকে ঝুঁকবে? সম্মেলনের শুরুতে দেয়া বক্তব্যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দোহায় হামলার তীব্র নিন্দা জানান। তিনি সাফ জানিয়ে দেন, হামাস নেতাদের হত্যা করে শান্তি ও যুদ্ধবিরতি সম্ভব নয়। একই সাথে ফিলিস্তিন রাষ্ট্রকে অস্বীকার করে ইসরায়েল উপসাগরীয় অঞ্চলের শান্তিকে নষ্ট করে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি বলেন, যদি ইসরায়েল হামাসের রাজনৈতিক নেতৃত্বকে হত্যা করতে চায় তাহলে কেন তারা তাদের সাথে আলোচনা করছে? আর যদি তারা জিম্মিদের মুক্তির জন্য আলোচনা করতে চায় তাহলে কেন ইসরায়েল তাদের সাথে আলোচনা করতে পারে? তাদের সকলকে হত্যা করছে। ইসরায়েলের এই আগ্রাসন যদি জঘন্য বিশ্বাসঘাতক, এই ধরনের বিদ্বেষ ও বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া অসম্ভব। মধ্যপ্রাচ্যের স্বভাব বিস্তারের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিপজ্জনক স্বপ্ন থেকে সরে আসার পরামর্শ দেন আরব নেতারা। শুধু নিন্দা জানিয়ে ইসরায়েলের এক মিসাইল ঠেকানো যাবে না বলে মত দেন তারা। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে শান্তির জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন আরব ও মুসলিম দেশের নেতারা। বিশ্লেষকদের ধারণা, এতদিন গাজা, সিরিয়া, লেবানন, ইয়েমেন, ইরাক, ইরানে ইসরায়েল হামলা চালালেও কাতারে হামলার মধ্য দিয়ে নেতানিয়াহু সরকার জানান দিয়েছে মধ্যপ্রাচ্যের কোনো দেশই আর নিরাপদ নয়। তাই এখনও চুপ করে থাকলে খোয়াতে হবে নিজেদের ভূমিও। আর এ কারণেই এবার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ইসরায়েলকে তারা হুমকি হতে দেবে না। মত বিশ্লেষকদের। প্রশ্ন আসে, ইসরায়েলের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিতে পারেন আরব নেতারা? বিশ্লেষকরা বলছেন, সরাসরি সামরিক হামলার পদক্ষেপ না নিলেও তাদের কাছে রয়েছে বেশ কিছু পরিকল্পনা। প্রথমেই ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়টি ভাবতে পারেন আরব নেতারা। বিশেষ করে যে সংযুক্ত আরব আমিরাতের সাথে ইসরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, সেই দেশটি এবার কাতারে হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বেশি সবর হয়েছে। গেল শুক্রবার সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি কূটনীতিককে তলব করে ইসরায়েলের নির্লজ্জ ও কাপুরুষোচিত হামলার নিন্দা জানিয়েছেন। এছাড়াও উপসাগরীয় দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য ইসরায়েলের বন্ধু আমেরিকার উপর নির্ভরশীলতা না হয়ে এবার রাশিয়ার কিছু দেশের মতো রাশিয়ার দিকে ঝুঁকতে পারে। এতে করে মধ্যপ্রাচ্যেও প্রভাব হারাবে আমেরিকা। তৃতীয়ত, কাতার, সৌদি আরব, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে উপসাগরীয় দেশগুলো পশ্চিমাদের কাছে তাদের বিশাল প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে তেল ও গ্যাস রপ্তানি সীমিত করতে পারে।
ইসরায়েলের পণ্য বয়কট সহ অর্থনৈতিক অপরাধ আরোপ করতে পারে। একই সাথে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সম্মিলিতভাবে মার্কিন অর্থনীতিতে প্রায় $3 ট্রিলিয়ন বিনিয়োগের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাও স্থগিত করতে পারে। এদিকে দোহায় হামাস নেতাদের টার্গেট করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলাকে ঘিরে শুরু হয়েছে ভয়াবহ বিতর্ক। শীর্ষ হামাস নেতারা বেঁচে গেছেন বলেই মনে করছেন ইসরায়েলি নিরাপত্তা মহল। অথচ সেনাপ্রধান মোসাদ প্রধান সহ অনেকেই এই হামলার বিরোধিতা করেছিলেন। যুক্তরাষ্ট্রকে না জানিয়ে অভিযান চালানোর ওয়াশিংটন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। একই সাথে অনিশ্চিত হয়ে গেছে জিম্মি আলোচনার ভবিষ্যৎ। ইসরায়েল সরকারের ভয়াবহ অভ্যন্তরীণ দ্বন্দ্ব নেতানিয়াহুকে ফেলতে পারে কঠিন সংকটে। কাতারের রাজধানীতে হামাসের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা করলেও সেটা বাস্তবায়নে রাজি ছিল না ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। কিন্তু মোসাদের আপত্তি সত্ত্বেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের ঘনিষ্ঠ মন্ত্রীদের সঙ্গে একজোট হয়ে তড়িঘড়ি করে আক্রমণের অনুমোদন দেন। ইসরায়েলি গুপ্তচর সংস্থাটি সাব জানিয়ে দেয় এমন ভুল পদক্ষেপ ভেঙে দেবে জিম্মি চুক্তির সম্ভাবনা। একই সাথে বন্ধ করবে দোহা ও তেল আবিবের অভ্যন্তরীণ যোগাযোগের সকল চ্যানেল। সম্প্রতি গোপন সূত্রের বরাতে এসব তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও টাইমস অফ ইসরায়েল। এর মধ্য দিয়ে আবারও সামনে আসলো ইসরায়েল সরকারের ভেতরে চলমান ভয়াবহ দ্বন্দ্বের চিত্র। মোসাদের অস্বীকৃতির কারণে কাতার আক্রমণে গ্রাউন্ড অপারেশন বা সরাসরি অভিযানের পরিবর্তে চালানো হয় ক্ষেপণাস্ত্র। ওয়াশিংটন পোস্ট ওয়াল স্ট্রিট জানিয়ে দিয়েছেন, সৌদি আকাশসীমায় প্রবেশ না করে রেড সির উপর দিয়ে F-15 ও F-35 যুদ্ধবিমান পাঠায় ইসরায়েল। সেসব ফাইটার থেকে ছোড়া হয় এয়ার টু গ্রাউন্ড ব্যালিস্টিক মিসাইল। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকেও কিছু জানেন ইসরায়েল। মার্কিন প্রতিরক্ষা সেন্সরে ক্ষেপণাস্ত্র শনাক্ত হতেই সমাপ্ত হয়ে যায় অভিযান। ঘটনাটি অবিশ্বাস্য ও চিন্তার অতীত বলে মন্তব্য করেন ওয়াশিংটনের এক নিরাপত্তা কর্মকর্তা। তেল আবিব গুজব ছড়িয়েছে হামাস নেতা খলিল আল হাইয়া নিহত হয়েছেন, কিন্তু পরবর্তীতে জানা গেল নিরাপদে আছেন তিনি। ব্যর্থ আঘাতের তুমুল সমালোচনার মাঝেই বেরিয়ে আসে হামলার বিরোধিতা করেছিলেন ইসরায়েলি সেনাপ্রধান, মোসাদ প্রধান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তবে মোসাদ কেন কাতারে সরাসরি অভিযান চালায়নি সেটা নিয়ে উঠেছে প্রশ্ন। অতীতে তেহরানে হত্যা বা ইরানের ভূখণ্ডে হামলায় মুখ্য ভূমিকা রেখেছিল ইসরায়েলের এই গোয়েন্দা সংস্থা। তবে কাতারকে যোগাযোগের মাধ্যম হিসেবে রাখতে চেয়েছিল বলেই এবার পিছিয়ে গেছে মোসাদ, এমন ধারণা নিরাপত্তা বিশ্লেষকদের। কাতারের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলায় গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীর শীর্ষ নেতাদের বদলে নিহত হয়েছে কয়েকজন সহযোগী এবং এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছে জরুরি আরব ইসলামিক সম্মেলন। অন্যদিকে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরব দেশগুলোর পাশাপাশি ওয়াশিংটনের বৈরী অবস্থান নেতানিয়াহুর উপর বাড়তি কূটনৈতিক চাপ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। মোসাদ ও নেতানিয়াহুর প্রকাশ্য দ্বন্দ্ব শুধুমাত্র ইসরায়েলের সামরিক ব্যর্থতা নয়, বরং এটি চিহ্নিত করা হচ্ছে দখলদার রাষ্ট্রটির জন্য আত্মঘাতী পদক্ষেপ হিসেবে। তেল আবিব এখন চেষ্টা করছে নেতানিয়াহুর ব্যর্থতাকে সাফল্য হিসেবে দেখাতে, কিন্তু বাস্তবতা হলো হামাসের শীর্ষ নেতারা বেঁচে গেছেন। বন্ধুরা, সংবাদটি এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করা হলো।